সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটির ৩৬তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। সকালের রামসুন্দর আর এই রামসুন্দরকে চেনাই যায় না। এই দিনের জন্য সে কারো বান্দা নয়, কেবল দেবীর বান্দা। কিন্তু যে শুনেছে বড় খুকুরানি আর ছোট খুকুরানি যাবে পুজো দেখতে, অন্য বাবুদের নাটমন্দিরে যাবে, কুলিন পাড়ার ঠাকুর দেখতে যাবে, সে তখনই উর্দি পরে দৌড়েছে। এখন দেখলে মনে হবে রামসুন্দরকে সে দেবীর বান্দা আর বান্দা এই দুই মেয়ের। রামসুন্দর নাগরা জুতো পরেছে, সাদা উর্দি পরেছে, কোমরে পেতলের বেল্ট, বেল্টের পাতে এই পরিবারের প্রতীক চিহ্ন। ওর মাথায় নীল রঙের পাগড়ি, জরির কাজ করা পাগড়ি দেখতে বুলবুল পাখির বাসার মতো। ভিতরটা উঁচু হয়ে টুপির মতো উঠে গেছে। সোনা এখন দেখলে বলতো, রামসুন্দর, তুমি কোন দেশের রাজা? অমলা কমলা এসব কিছুই দেখল না। খুব গম্ভীর মুখে গাড়িতে উঠে গেল। বাড়ির দাসী মাদি অথবা ভৃত্যদের সামনে অথবা বের হবার মুখে কোনো চাঞ্চল্য প্রকাশ পায়, সেই ভয়ে দুই বোনই একেবারে চুপচাপ পাশাপাশি বসে আবার চারদিকে কাকে যেন খুঁজল। সোনা যে কোথায়, অথবা এ অবেলায় সে কি ঘুমোচ্ছে? অমলার বলতে পর্যন্ত সাহস হলো না। ল্যান্ডো কাছারি বাড়ি ঘুরিয়ে নিয়ে তারপর যাও। এখানে এলেই কিছু আইন কানুনে পড়ে যেতে হয়। যেখানে সেখানে একা একা গেলে ঠাকুমা রাগ করেন। যে বাবা ওদের এত ভালোবাসেন, তিনি পর্যন্ত অন্দরের বাইরে বের হতে দেখলে বলেন, তোমরা এখানে কেন, ভিতরে যাও। অথচ কলকাতার বাড়িতে ওরা একেবারে স্বাধীন। মালিদের ছেলেরা ওদের হয়ে কত রকমের কাজ করে দেয়, পুতুলের ঘর বানিয়ে দেয়। এবং ওরা বাড়িময়, সেও তো বড় বাড়ি, বড় প্রাসাদের মতো বাড়ি ছুটে শেষ করা যায় না। তেমন এক বাড়িতে ওরা মানুষ হচ্ছে বলে এখানে এইসব নিয়ম মাঝে মাঝে ওদের খুব দুঃখী রাজকুমারী করে রাখে। অমলার বড় ইচ্ছা হচ্ছিল সোনাকে নিয়ে পূজা দেখতে যায়। দু বোনের মাঝে সোনা বসে থাকবে। কি যে ভালো লাগছে না। সোনার শরীরে চন্দনের গন্ধ লেগে থাকে। এমন একটা গন্ধ যে সে কোথায় পায়। অথবা কেন যে মনে হয়েছে গত রাতে দাতাকর্ণের পালা হয়েছে। বৃষকেতুর সেই সুন্দর উজ্জ্বল মুখ, টানা টানা লম্বা চোখ, ছোট মানুষ এবং কি অসীম পিতৃভক্তি। সোনা যেন ওর কাছে সারাক্ষণ বৃষকেতু হয়ে আছে। গতরাতে অমলা চিকের আড়াল থেকে দেখেছে সোনা তার পাগল জ্যাঠামশাইয়ের পাশে বসেছিল আসরে। যাত্রা দেখতে দেখতে সে পাগল জ্যাঠামশাইয়ের হাঁটুতে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। কি আশ্চর্য সেই মানুষ পাগল ঠাকুর! সারাক্ষণ শক্তভাবে মেরুদণ্ড সোজা করে বসেছিলেন। হাত পা নড়লেই সোনার ঘুম ভেঙে যাবে। আর অমলা দেখছিল ওদের পিসিমা অথবা কাকিমারা সবাই ফাঁকে ফাঁকে চুরি করে পাগল মানুষটাকে দেখতে দেখতে কেমন অন্যমনস্ক হয়ে যাচ্ছে। ঝাড় লণ্ঠনে তখন নানা রকমের লাল নীল আলো জ্বলছিল। গাড়িটা ক্রমে গাছের ছায়ায় নুড়ি বিছানো পথে বের হয়ে যাচ্ছে। ঘোড়ার পায়ে ক্লপ ক্লপ শব্দ হচ্ছে। দিঘির নিরিবিলি জলে কিছু পদ্ম ফুল ফুটে আছে। আর শরতের বিকেল মরে যাচ্ছে। নীল আকাশ, গাছের ফাঁকে ফাঁকে অজস্র মানুষ দেখা যাচ্ছে নদীর পাড়ে। সবাই ঠাকুর দেখতে বের হয়ে পড়েছে। অমলা কেমন বিরক্ত গলায় বলল, সোনাটা যে কি না। কেন, কি হয়েছে? ওকে দেখছি না কোথাও। অমলা দিঘির এপার থেকে ওপারের কাছারি বাড়ি লক্ষ্য রাখছে। মঠের সিঁড়িতে সে যদি একা বসে থাকে, অথবা ময়ূরের কিংবা হরিণের ঘরগুলি পার হয়ে সে যদি কুমিরের খাদে উঁকি দেয়, না, কোথাও গাছের ফাঁকে অথবা পাতার অজস্র বিন্দু বিন্দু জাফরি কাটা খোপের ভিতর সে সোনাকে আবিষ্কার করতে পারল না। তখন কমলা বলল, সোনা আর আমাদের কাছে আসবে না। এমন কথায় অমলার বুকটা কেঁপে উঠল। আসবে না কেন রে? ও রাগ করেছে। আমরা তো ওকে কিছু বলিনি। রাগ না করলে এমন হয়, আমাদের দেখলেই পালায়। অমলার যেন ঘাম দিয়ে জ্বর সেরে গেল। সোনা আবার কমলাকে বলে দেয়নি তো?
এখন গাড়িটা নদীর পাড়ে এসে পড়েছে। দুই সাদা ঘোড়া গাড়ি টেনে নিয়ে যাচ্ছে। তেমনি ক্লপ ক্লপ শব্দ ঘোড়ার পায়ে, তেমনি সূর্য অস্ত যাচ্ছে শীতলক্ষার পাড়ে, তেমনি মানুষজন গাড়ি দেখলেই দুপাশে দাঁড়িয়ে এই প্রতিমার মতো দুই বালিকাকে গড় করছে। রাস্তা একেবারে ফাঁকা। ঘোড়া দুটো নিঃশব্দে দুলে দুলে কদম দিচ্ছে। অমলা বলল, সোনাকে কোথাও দেখলেই এবারে সাপটে ধরবো, বুঝলি? জোর করে ধরে আনবো, দেখি ও কোথায় যায়। কমলা বলল, তুই ওর হাত ধরবি, আমি পা দুটো চ্যাংদোলা করে ছাদে তুলে নিয়ে যাব। সিঁড়ির দরজা বন্ধ করে দিলে সোনা কি করে দেখব। অমলা ভাবল, সোনাকে রাগালে চলবে না, ওকে তোয়াজ করে রাখতে হবে। সে যে কি করে ফেললো সোনাকে নিয়ে। সে এমনটা কমলাকে নিয়ে কতবার করেছে, কিন্তু সোনাকে নিয়ে সে যেন আলাদা রোমাঞ্চ, আলাদা স্বাদ। ওর ভয় সোনাকে কমলা না আবার লোভ দেখিয়ে হাত করে ফেলে। সে বলল, ওকে চ্যাংদোলা করে ছাদে তুলে আনবো না, সোনা খুব ভালো ছেলে, ওকে আমি ভালোবাসবো। কমলা দিদির দিকে তাকিয়ে বলল, আমিও তবে ভালোবাসবো। অমলা এমন কথায় কি যেন দুঃখ পেল ভেতরে। তোর এটা স্বভাব কমলা, আমার যা ভালো লাগবে তো সেটাই চাই। আমার না তোর? অমলা আর কথা বলল না। পিছনে রামসুন্দর দাঁড়িয়ে আছে। সে প্রায় একটা কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে। সামনে শীতলক্ষার চর। চরে মনে হলো সে পাগল মানুষ একা একা হেঁটে হেঁটে কোথায় যেন চলে যাচ্ছেন। কমলা বলল, ওই দেখ দিদি, সোনার পাগল জ্যাঠামশাই। অমলা পিছন ফিরে দেখল সেই বালক, সঙ্গে সেই আশ্বিনের কুকুর। নদীর চর পার হয়ে ওরা কোথায় যেন যাচ্ছে। কমলা বলল, পিছনে সোনা না? অমলা বলল, রামসুন্দর, পিছনে কে, সোনা না? রামসুন্দর বলল, আগে তাই মনে হয়। জসিম, গাড়ি চালাও, জোরে চালাও বলে অমলা ফ্রক টেনে ঠিকঠাক করে বসল। প্রাচীন মঠ নদীর পাড়ে। মঠের ত্রিশূলে একটা পাখি বসে আছে। সোনা এবং তার পাগল জ্যাঠামশাই মঠ পর্যন্ত উঠে আসতে না আসতেই ওরা মঠের আগে উঠে যাবে। স্টিমার ঘাট পার হয়ে যাবে এবং সোনা আর তার জ্যাঠামশাইকে ধরে ফেলবে। সোনাকে সঙ্গে নেবে, ওর পাগল জ্যাঠামশাই সঙ্গে থাকবে। ওরা চারজন, ঠিক চারজন। রামসুন্দর, জসিম আর আশ্বিনের কুকুর মিলে 7 জন। এই 7 জন মিলে বাড়ি বাড়ি দুর্গা ঠাকুর দেখে বেড়াবে। সবশেষে যাবে পুরান বাড়ি। সে বাড়ির ঠাকুর দেখা হলেই ওরা ল্যান্ডোতে একটা বড় মাঠে নেমে যাবে। আশ্বিনের শেষাশেষি হিম পড়বে সাঁঝ নামলেই, সাদা জ্যোৎস্না থাকবে। ওরা সকাল সকাল না ফিরে একটু রাত করে ফিরবে। সঙ্গে রামসুন্দর আছে, ভয় কি? সে উর্দি পরে একেবারে বীর বেশে ল্যান্ডোর পিছনে কাঠের পুতুলের মতো সারাক্ষণ দাঁড়িয়ে থাকবে। আর তখন সোনা দেখতে পেল নদীর পাড়ে 2 ঘোড়া কদম দিচ্ছে। গাড়ির পিছনে যাত্রা পার্টির মানুষের মতো কে একজন সোজা দাঁড়িয়ে আছে। দূর থেকে সোনা রামসুন্দর যে এমন একটা রাজার বেশে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকতে পারে, ভাবতে পারল না। অমলা কমলা হাত তুলে ওকে ইশারায় ডাকছে। সোনা তাড়াতাড়ি জ্যাঠামশাইয়ের হাত টেনে ধরল। সোনাকে দেখেই নদীর পাড়ে ওরা ল্যান্ডো থামিয়ে দিয়েছে, যেন সোনাকে তুলে নেবার জন্য ওরা দাঁড়িয়ে আছে। সে আর ওদিকে হাঁটল না, আবার সে পিলখানার মাঠের দিকে উঠে যাবে। সে জ্যাঠামশাইয়ের হাত ধরে ঠিক উল্টো মুখে হাঁটতে থাকল। অমলা বলল, রাম, তুমি যাবে, সোনাকে নিয়ে আসবে? কমলা বলল, দেখলি, সোনা আমাদেরকে দেখেই পালাচ্ছে। রামসুন্দর গাড়ি থেকে লাফ দিয়ে নামল। সে সারি সারি পাম গাছের আড়ালে আড়ালে এসে সোজা চরে নেমে গেল। এখানে বাবুরা নদীর পাড় বাঁধিয়ে দিয়েছেন। সে সিঁড়ি ধরে নিচে নেমে কাশবনের দিকে ছুটতে থাকল। সোনা দেখল সে রাজার বেশে মানুষটা চরের ওপর দিয়ে ওদের দিকে ছুটে আসছে।
কাশবনের আড়াল পড়ায় ওদের আর দেখা যাচ্ছে না। সে তাড়াতাড়ি জ্যাঠামশাইকে নিয়ে সে কাশের বনে কোথাও লুকিয়ে পড়বে ভাবল। অমলা কমলা ওকে ধরে নিয়ে যাবার জন্য এই লোকটাকে পাঠিয়েছে। কিন্তু পালাতে গিয়ে দেখলো কুকুরটা লেজ নাড়ছে আর ঘেউ ঘেউ করছে। কুকুরটা রামসুন্দরকে তেড়ে যাচ্ছে। সোনা আর পালাতে পারল না। সে তাড়াতাড়ি চরের ওপর দিয়ে ছুটতে থাকলো। সে কাছারি বাড়িতে উঠে গিয়ে মেজো জ্যাঠামশাইয়ের পাশে গদিতে চুপচাপ বসে থাকবে। সে কিছুতেই অমলা কমলার সঙ্গে আর কোথাও যাবে না, লুকোচুরি খেলা খেলবে না। তখন বেশ মজা পাচ্ছিল আশ্বিনের কুকুর। পাগল জ্যাঠামশাই একা একা নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন। তালের আনারসের নৌকা যাচ্ছে, হাঁড়ি পাতিলের নৌকা পাল তুলে যাচ্ছে। নৌকা যাচ্ছে উজানে, কেউ কেউ গুণ টেনে নিয়ে যাচ্ছে। পাগল মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছেন। সোনাকে নিয়ে চরের ভিতর এখন ছুটোছুটি আরম্ভ হয়ে গেছে। অমলা কমলা পর্যন্ত নেমে এসেছে। 3 দিক থেকে 3 জন ধীরে ধীরে সাঁড়াশি আক্রমণ করে সোনাকে ছেঁকে তুলবে, তারপর ল্যান্ডোতে নিয়ে উধাও হবে। সেসব তিনি খেয়াল করছেন না। তিনি যেন এখন নদীতে যেসব পালের নৌকা যাচ্ছে তা 1 2 করে গুনছেন। মজা পেয়েছে আশ্বিনের কুকুর। সূর্যাস্তের সময় এক আশ্চর্য খেলা। সে পাড়ে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করছে। এদিক ওদিক ছুটছে সোনা, ছুটে পালাবার চেষ্টা করছে। সোনার সঙ্গে সেও ছোটাছুটি করছে। রামসুন্দর বলল, আপনারা কেন নাইমা এলেন? অমলা বলল, সোনা শোন। অমলা রামসুন্দর কি বলছে শুনছে না। সোনা বলল, আমি যাবো না, আমরা দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছি। যাও, আমি যাবো না। সে 3 দিকে 3 জনের ভিতর আটকা পড়েছে। ওর আর পালানোর উপায় নেই। রামসুন্দর বলল, আপনি না গেলে ওনারা কষ্ট পাইব। আমি যাবো না। সে কেমন করে একগুয়ে জেদি বালকের মতো একই কথা বারবার বলে চলল। তখন অমলা ছুটে সে খপ করে সোনাকে জড়িয়ে ধরল। কোথায় যাবি? আর আশ্চর্য, সোনা এতটুকু নড়তে পারল না। কি কোমল সুগন্ধ শরীর, কি আশ্চর্য রঙের চোখ মুখ, সব নিয়ে অমলা সোনাকে নদীর চরে জড়িয়ে ধরেছে। এমনভাবে জড়িয়ে ধরলে কেউ বুঝি কখনো কোথাও আর ছুটে যেতে পারে? চল, আমাদের সঙ্গে ঠাকুর দেখতে যাবি। ফেরার পথে বড় মাঠে নেমে যাব। সাদা জ্যোৎস্না থাকবে। তোকে তখন একরকমের পাখি দেখাবো। কোমল পাখিগুলি উড়ে উড়ে ডাকে। কি সাদা রং পাখিদের, তুই দেখলে আর নড়তে পারবি না। সোনা বলল, কিন্তু তুমি আমারে। বলেই সে অমলার মুখ দেখে কেমন স্তব্ধ হয়ে গেল। চোখে কি মিনতি মেয়ের, কি করুণ মুখ চোখ করে রেখেছে অমলা। সোনা যথার্থই আর কিছু বলতে পারল না। সে জ্যাঠামশাইকে ডাকল, চলেন জ্যাঠামশাই, আমরা ঠাকুর দেখা আসি, ল্যান্ডোতে যামু আর আমু। পাগল জ্যাঠামশাই এখন মুখ ফেরালেন। সোনা মেজবাবুর মেয়েদের সঙ্গে উঠে যাচ্ছে। তিনি তাড়াতাড়ি নৌকা গোনা বন্ধ করে দিলেন যেন। তিনি সোনাকে ধরার জন্য উঠে যেতে লাগলেন। অমলা বলল, তোর জ্যাঠামশাইকে সঙ্গে নিবি? সোনা পিছন ফিরে দেখল জ্যাঠামশাই সুবোধ বালকের মতো চুপচাপ দাঁড়িয়ে আছেন। সে বলল, যাইবেন? কোনো জবাব না দিয়ে তিনি গাড়িতে উঠে বসলেন। কমলা বলল, তুই আমার পাশে বসবি। অমলা বলল, যা, সে কি করে হবে? বাকিটুকু বলতে না দিয়ে সোনা বলে ফেলল, আমি জ্যাঠামশাইয়ের পাশে বসমু। কমলা বলল, বসমু কি রে? বসবো বলবি। বসবো। সোনা কথাটা শেষ করতে জসিম দ্রুত ঘোড়া ছুটিয়ে দিল। সোনা বলল, কি জসিম, আমার জ্যাঠামশাইরে চিনো না? আপনার মা কেমন আছে? সোনা তো জানে না তার মা এখন কেমন আছে। এ কদিনেই মনে হয়েছে দীর্ঘদিন সে মাকে ছেড়ে চলে এসেছে, এবং মাঝে মাঝে ওর কেন জানি মনে হয় বাড়ি গিয়ে সে আর মাকে দেখতে পাবে না। সে গেলেই দেখবে জেঠিমা চুপচাপ ঘাট পাড়ে দাঁড়িয়ে আছে, আর কেউ নেই।
কেন জানি এটা তার বারবার অমলার সঙ্গে পাপ কাজে লিপ্ত হবার পর থেকে মনে হয়েছে। সে কিছু জবাব দিতে পারল না। সে জোর করে বলতে পারল না, ভালো আছে, আমরা কবে যাব? এমন বলতে পারছে না মেজ জ্যাঠামশাইকে। বারবার মেজদা বড়দা ওকে শাসিয়েছে, ভ্যাক করে কেঁদে দিলে চলবে না, বাড়ি যাবো আমি এসব বললে চলবে না, যখন নৌকা ছাড়বে ঘাট থেকে তখন তুমি যেতে পারবে। সে বারবার কেন জানি আজ ইসমের নৌকায় উঠে যাবে ভাবল। সেই নৌকায় গিয়ে বসে থাকলে ওর মনে হয় সে তার গ্রাম মাঠের কাছাকাছি আছে। জসিম কোনো সাড়া না পেয়ে বলল, মার জন্য আপনার মন কেমন করতেছে বুঝি? জসিম ঠিক বলেছে, মার জন্য তার মনটা আশ্চর্য রকমের ভারী হয়ে আছে। জসিম ফের বলল, আবার যামু আপনাকে দেশে, শীতকাল চইলা আইলেই হাতি নিয়ে চইলা যামু, আপনার মার হাতের পিঠা পায়েস খাইয়া আমু। সোনা এসব কিছুই শুনছে না। সে ঘোড়ার দিকে মুখ করে বসে আছে। দুই ঘোড়া, সাদা রঙের ঘোড়া, পায়ে ক্লপ ক্লপ শব্দ, পিছনে রাজার বেশে রামসুন্দর, মাথার উপর কত সবুজ গাছপালা, পাখি, এবং নিরন্তর এই ঘোড়া যেন তাকে নিয়ে কোনো দূর দেশে চলে যেতে চাইছে। সে দেখল অমলা অপলক ওকে চুরি করে দেখছে। সে লজ্জা পেয়ে কি ভেবে নদীর দিকে তাকিয়ে থাকল। তারপর কি যেন আশ্চর্য মজা জীবনে এসে যাচ্ছে এমন টের পেয়ে মনটা প্রসন্ন হয়ে উঠল। অমলার দিকে তাকিয়ে শেষে ফিক করে হেসে ফেলল। অমলাও হাসল। আমার পাশে বসবি? সোনা জ্যাঠামশাইয়ের মুখ দেখল, মুখে যেন তার সায় নেই। সে বলল, না। অমলা বলল, কাল দশমী, বাবা বিকেলে ফ্লুট বাজাবেন, তুই আমি আমাদের ব্যালকনিতে বসে বাবার ফ্লুট বাজানো শুনব। সোনা এখন নির্মল আকাশ দেখছে, সে শুনতে পাচ্ছে না কিছু। অমলা ফের বলল, বাবা ফ্লুট বাজাবেন, কত লোক, হাজার হাজার মানুষ আসবে নদীর পাড়ে, বাবার ফ্লুট বাজনা শুনতে আসবে। আমাদের ব্যালকনিতে তুই, আমি আর কমলা, কি আসবি তো? সোনা বলল, পিসি, পুরান বাড়ি কত দূর? কমলা বলল, এ কিরে দিদি, সোনা তোকে পিসি ডাকছে। অমলা কেমন গুম মেরে গেল। সে বলল, অনেক দূর। অমলের অভিমান টের পেয়ে সোনা বলল, আমি বিকালে যাব। কমলা বলল, বিকাল না রে, ওটা হবে বিকেল। আমি জানি। বলতে পারিস না কেন? মনে থাকে না। তুই আমাদের সঙ্গে কলকাতা গেলে কথা বলবি কি করে? সোনা চুপ করে থাকলে কমলা ফের বলল, তুই এভাবে বললে তোকে সবাই বাঙাল বলবে। কলকাতার কথা মনে হতেই কোনো রাজার দেশের কথা মনে হয়। কত বড় বড় সব প্রাসাদের মতো হাজার হাজার বাড়ি, গাড়ি, ঘোড়া, দুর্গ, র্যাম্পার্ট, জাদুঘর, হাওড়া ব্রিজ। এসব ভাবতে ভাবতে সে একটা গোটা সাম্রাজ্যের কথা ভেবে ফেলে। রাজা পৃথ্বীরাজের কথা মনে হয়, রাজা জয়চন্দ্রের কথা মনে হয়, স্বয়ম্বর সভার কথা মনে হয়। সে যেন কোনো বন উপবনে তার ঘোড়া লুকিয়ে রেখেছে। রাজকন্যা দেউড়িতে এসে মূর্তিতে মাল্যদান করলেই ঘোড়ার পিঠে তুলে সে দ্রুত ছুটবে। আর কেন জানি দৃশ্যটাতে একটা সাদা ঘোড়া, ঘোড়ার পিঠে সে এবং তার পিছনে অমলা বসে রয়েছে। সে যেন অমলাকে নিয়ে নদী, বন, মাঠ পার হয়ে জ্যাঠামশাইয়ের নীলকণ্ঠ পাখি খুঁজতে যাচ্ছে। সোনা এবার পাশের মানুষটির দিকে মুখ তুলে তাকালো। তিনি চুপচাপ নিরীহ শান্ত মানুষের মতো বসে আছেন। সোনা বলল, অমলা, তুমি ঘোড়ায় চড়তে জানো না? কমলা বলল, এই তো, বেশ তো কথা বলতে পারিস। সোনা বলল, আমার জেঠিমা কলকাতার ভাষায় কথা বলে। তাহলে তুই এতদিন বলিসনি কেন? আমার লজ্জা লাগে।
কমলা বলল, দিদি খুব ভালো ঘোড়ায় চড়া শিখেছে। খিদিরপুরের মাঠে সকাল হলেই ঘোড়া নিয়ে বেরিয়ে যায় দিদি। সোনা চুপচাপ। বাড়ি বাড়ি ঠাকুর দেখে ফের মাঠের পাশ দিয়ে বড় মাঠে নেমে যাওয়া। মাঠময় সাদা জ্যোৎস্না, পাশে নদীর চর, কাশফুল, অস্পষ্ট নদীর জল, আকাশে অজস্র নক্ষত্র, তার প্রতিবিম্ব নদীর জলে। ঘোড়া সে সাদা জ্যোৎস্নায় ছুটছে, ওদের গলায় ঘণ্টা বাজছিল। আশ্বিনের কুকুর সেই ঘণ্টার শব্দে নেচে নেচে পিছনে আসছে। ওরা মাঠের ভিতর নেমে যেতেই ওপারের বাঁশবন থেকে কিছু পাখি উড়ে আসছে বলে মনে হলো। ওরা গাড়িতে বসে রয়েছে। বড় বড় পাখি সাদা জ্যোৎস্নায় উড়ে উড়ে অদৃশ্য হয়ে যাচ্ছে আর কক কক করে ডাকছে। কেমন ভয়াবহ মনে হলো। অজস্র পাখি এই রাতে যেন বিশ্ব চরাচরে উড়ে উড়ে কিসের জন্য শোক জ্ঞাপন করছে। তখনই মনে হলো নদীর চরে একটা ঘূর্ণিঝড় উঠেছে। রাশি রাশি কাশফুল হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। পাখিগুলি বনের ভিতর হারিয়ে গেল। পাখিদের আর কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, শুধু কাশফুলের রেণু, অজস্র রেণু প্রায় তুষারপাতের মতো ওদের ওপর এখন ঝরে পড়ছে। কমলা বলল, সোনা চোখ বন্ধ কর, কাশফুলের রেণু চোখে পড়লে অন্ধ হয়ে যাবি। সোনা চোখ বুজে ফেলল। সঙ্গে সঙ্গে সবাই চোখ বুজে বসে থাকল। যতক্ষণ তুষারপাতের মতো এই কাশের রেণু পড়া বন্ধ হচ্ছে না, ততক্ষণ ওরা চোখ বুজে থাকবে। অমলা না বললে গাড়ি ঘুরবে না বাড়ির দিকে। অমলা সোনাকে একটা আশ্চর্য ছবি দেখাতে এনেছে। সে জ্যোৎস্নায় তার ঘড়ি দেখল। স্টিমার আসার সময় হয়ে গেছে। স্টিমারের আলো এই মাঠে যখন পড়বে, ডান দিকে অথবা বাঁ দিকে আলোটা যখন পাশের ডাঙা নদীর চর খুঁজবে, তখন মাঠে পাখিগুলির শরীরেও আলো পড়বে। অদ্ভুত মায়াবিনী এক রহস্যময় দৃশ্য ফুটে ওঠে তখন। উজ্জ্বল আলোর ভিতর পাখিদের চোখ, নীলাভ চোখ, সাদা ডানা এবং হলুদ রঙের পা যেন গভীর নীল জলে অজস্র মাছের মতো। একটা ঘূর্ণি স্রোতে মাছগুলি ঘুরে ঘুরে নেমে আসছে, অদৃশ্য হয়ে যাচ্ছে, আবার ঘুরে ঘুরে ফিরে আসছে। কি এক নেশায় পেয়ে যায়। দাঁড়িয়ে কেবল দেখতে ইচ্ছা হয়। প্রায় ছায়াছবির মতো ঘটনাটা। সোনাকে সেই দৃশ্য দেখাতে এনেছে। স্টিমারের আলো দূর থেকে দেখলেই পাখিগুলি জঙ্গলের ওপর চক্রাকারে উড়তে থাকে। অমলা চোখ বুজেই বলল, সোনা তোকে আমরা আজ কত খুঁজেছি। সোনা কিছু বলল না। সে এবার চোখ খুলে তাকালো আর দেখল সকলেই কেমন সাদা হয়ে গেছে। সে কাউকে চিনতে পারছে না। ওরা যেন সবাই গল্পের দেশের মানুষ হয়ে গেছে। অথবা সেই যে সে একটা ছবির বই দেখেছিল, ইংরেজি ভাষায় ছোটদের গল্পের বই। কেবল পাইন গাছ, গাছে গাছে বরফ পড়েছে। এক বৃদ্ধ সেই গাছের নিচে দাঁড়িয়ে আছে। ছোট এক বালক দাঁড়িয়ে আছে হাত ধরে। ওদের পোশাকের ওপর মাথায় বরফের কুচি পড়ে সাদা হয়ে গেছে। সে যেন ঠিক তেমনি। সে একা কেন হবে? সকলে। জ্যাঠামশাই চোখ খুলছেন না। সোনা বললেই চোখ খুলবেন। তিনি সেই বুড়ো মানুষ হয়ে গেছেন। এতক্ষণ শুধু ঘোড়া দুটোই সাদা ছিল। এখন ঘোড়া, গাড়ি, রামসুন্দর, জসিম সকলে তার সেই গল্পের দেশের মানুষ। আশ্বিনের কুকুর পর্যন্ত সাদা হয়ে গেল। তখনই সোনা দেখল এক আশ্চর্য আলো। চারপাশের আকাশ, নদী, নদীর চর, কাশবন এবং মাঠের সব গাছপালা আলোকিত করে উপরের দিকে উঠে যাচ্ছে। সোনা চিৎকার করে উঠল, ওই আলো, স্টিমারের আলো। সকলে চোখ মেলে সেই আলো দেখল। ওদের গাড়িতে এসে আলো পড়েছে। বলা যায় হাজার হাজার ডে লাইট যেন জেলে দেওয়া হয়েছে সর্বত্র। সেই আলোতে আবার বন থেকে পাখিরা উড়ে এসেছে। ওরা সাদা হয়ে গেছে। মাঠে সাদা জ্যোৎস্না, সাদা পাখি এবং নীলাভ চোখ। সোনা অপলক দেখছে। দেখতে দেখতে তন্ময় হয়ে যাচ্ছে। পাগল মানুষ নিজেকে দেখছেন। সে কি সহসা পলিনের দেশে চলে এসেছে? এত কাশফুল তুষারপাতের মতো, চারপাশে সাদা,
আর নীলাভ চোখ পাখিদের। জ্যাঠামশাই সেই পাখিদের ধরার জন্য কেমন লাফ দিয়ে নামতে চাইলেন। জসিম বুঝতে পেরে বলল, এবারে গাড়ি ফিরাইতে হয় খুকুরানি। রামসুন্দর বলল, হ তাই হয়। কিন্তু অমলা কিছু বলছে না। ঘূর্ণিঝড়ে সে ওদের এমন একটা গল্পের দেশের মানুষ করে দিয়ে যাবে সে নিজেও তা ভাবতে পারেনি। সে বলল, সোনা, কি দেখছিস? পাখি দেখছি। আলো দেখছিস না? দেখছি। আর কি দেখছিস? সোনা বলল, স্টিমার। কিন্তু অমলা পাগল মানুষকে কিছু বলছে না বলে তিনি কেমন যেন ক্ষেপে যাচ্ছেন। তিনি কি যেন বলতে যাচ্ছিলেন। তখনই মনে হলো কি যেন একটা অতিকায় জীব উঠে এসেছে চর থেকে। প্রথমে ওরা কিছুই বুঝতে পারেনি। একটা সাদা রঙের জীব, প্রায় হাতির মতো উঁচু লম্বা, এই মাঠের দিকে উঠে আসছে। সোনা এবং সবাই হতবাক হয়ে দেখছে। আতঙ্কে চিৎকার করে উঠল, ওইটা কি জসিম? ওইটা কি উঠে আসতেছে? আলোটা এতক্ষণে সরে গেছে, কিন্তু সকলের আগে পাগল মানুষ চিনতে পেরেই লাফ দিয়ে নেমেছেন। সেই হাতি কাশফুলে সাদা হয়ে গেছে, সেই অজস্র বন কাশের। ফুলে ফুলে হাতিটা পর্যন্ত সাদা হয়ে গেছে এবং শেকল ছিঁড়ে সে ছুটে পালাচ্ছে। অথবা জসিম ওর কাছে যায়নি বলে সে জসিমের জন্য এই মাঠে চলে এসেছে। সোনা তাড়াতাড়ি নেমে জ্যাঠামশাইয়ের হাত চেপে ধরল। সেইভাবে ধরলে তিনি কোথাও যেতে পারেন না। অথচ চোখে কি মিনতি তার! তোমরা আমাকে ছেড়ে দাও, হাতিতে চড়ে আমি আবার কোথাও চলে যাব। সোনা পাগল মানুষের হাত ছাড়ল না। জসিম বলল, আমি চলি রে ভাই। সেই রামসুন্দরকে বলল, আবার লক্ষ্মী আমার খেপা গেছে বলে সে লাফ দিয়ে নামলো এবং হাতিটা যেদিকে ছুটে যাচ্ছে ক্রমে সে চিৎকার করতে করতে সেদিকে ছুটে গেল। আর ওরা দেখলো জসিমের ডাক শুনেই হাতিটা কেমন সাদা জ্যোৎস্নায় পলকে থেমে গেছে, থেমে দাঁড়িয়ে আছে আর দুলে দুলে সুর নাড়ছে। সোনা বলল, জ্যাঠামশাই, আমি বড় হলে আপনাকে নিয়ে কলকাতা চলে যাব, আপনি এখন গাড়িতে ওঠেন। এই শুনে মনীন্দ্রনাথও একেবারে শান্ত হয়ে গেলেন। চুপচাপ হাতিটা দেখতে দেখতে মগজের ভিতর নিরন্তর যে ছবি পড়া আছে তা আবার চোখের সামনে ভেসে উঠতে দেখলেন। যেন সেই নদীর জলে ময়ূরপঙ্খী ভাসে, দুর্গের গম্বুজে পাখি ওড়ে এবং হুগলি নদীর দুপাড়ে চটকলের সাইরেন। আর তখন ইডেনের নীল রঙের প্যাগোডার নিচে পলিন তাকে পাশে নিয়ে বসে থাকে। হাতে হাত রেখে বলে, তুমি অনেক বড় হবে মণি, বাবা তোমার কাজে খুব খুশি। বাবাকে বলে তোমার বিলেত যাবার ব্যবস্থা করব। একবার ঘুরে এলেই তুমি কত বড় হয়ে যাবে, আরও বড় কাজ পাবে। কার্ডিফে আমাদের বাড়ি আছে, ক্যাসেলের গা ঘেঁষে ছোট্ট ব্রিজ, তারপর রাউথ ইঞ্জিনিয়ারিং ডক এবং দূরে এক পাহাড়ের মাথায় লাইট হাউস। গ্রীষ্মের বিকেলে তুমি আমি লাইট হাউসের নিচে বসে থাকব, সমুদ্র দেখব। আমরা জাহাজে যাব, জাহাজে ফিরে আসব মাই প্রিন্স, শুধু তুমি রাজি হলেই হয়ে যাবে। এবং ঠিক তক্ষুনি অমলা এসে সোনার পাশে বসেছে। ওর শরীর থেকে কাশফুলের রেণু তুলে দিতে দিতে ওকে জড়িয়ে ধরেছে, কানে কানে কি বলছে। এই মেয়ের মুখ দেখলেই পলিনের অনুভূতি পাগল মানুষের মাথায় ফিরে ফিরে আসে, যেন তার সামনে ছোট্ট পলিন। তিনি যে এখন কি করবেন ভেবে পাচ্ছেন না, কারণ পলিন ওকে সন্ত মানুষের মতো হতে বলছে। পলিন সে রাতে অধীর আগ্রহে পিয়ানো বাজাচ্ছিল। উজ্জ্বল সাদা রঙের সিল্কের গাউন পরেছিল পলিন। ওর চাঁপা ফুলের মতো নরম আঙুল কি দ্রুত চলছে। অধীর উন্মত্ত এক ইচ্ছা। সে রাতে পলিন সারা রাত ঘুমোতে পারেনি। আমাকে বাড়ি যেতে হবে পলিন, বাবা টেলিগ্রাম করেছে, বাবা বড় অসুস্থ। এই যাত্রায় তোমার সঙ্গে আমার বুঝি যাওয়া হলো না। তারপর কি? তারপর আর ভাবা যাচ্ছে না, আবার সব ঘোলা ঘোলা অস্পষ্ট। পাগল মানুষ কিছুতেই আর বাকিটা মনে করতে পারলেন না। অমলা এবার
আরও কানের কাছে মুখ লাগিয়ে বলল, কাউকে বলিসনি তো? সোনা কেমন বোকার মতো ফ্যাল করে তাকিয়ে থাকল। জসিম হাতি নিয়ে পিছনে ফিরছে। রামসুন্দর বাড়ির দিকে ঘোড়ার মুখ ফিরিয়ে দিয়েছে। ওরা হাতি নিয়ে ঘোড়া নিয়ে মিছিল করে রাজার মতো ফিরছে। তুই না সোনা, কিছু বুঝিস না। তখনই পাগল মানুষ এক রহস্যময় কবিতা আবৃত্তি করতে থাকলেন। স্টিল, still to hear her tender taken breath, and so live ever, or else soon to death, 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 death. বারবার পুনরাবৃত্তি, ডেথ এবং ঘোড়ার পায়ের শব্দ, ক্লপ ক্লপ। হাতিটা সকলের পিছনে আসছে। আশ্বিনের কুকুর সকলের আগে যাচ্ছে। মাঝখানে দুই সাদা ঘোড়া গাড়ি। প্রাসাদে যেন রাজা ফিরেছেন। নিজেকে আজ সোনার উপকথার নায়কের মতো মনে হচ্ছে।